হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে রণবীর সিংকে নিয়ে। তো রণবীর সিং ভার্সেস ফারহান আখতার একটা কন্ট্রোভার্সি কয়েকদিন ধরে বেশ ভালো চলে যাচ্ছে, এবং যেখানে ফারহান আখতারের প্রোডাকশন হাউস এক্সেল এন্টারটেনমেন্ট বা ফারহান আখতার বলা যায়, তারা দাবি করছে যে 40 কোটি টাকা রণবীর সিংকে দিতে হবে। কেন দিতে হবে? কারণ সে ডন 3 থেকে সরে দাঁড়িয়েছে। ইয়েস, ডন 3 থেকে সরে দাঁড়ানোর কারণে কিন্তু রণবীর সিংকে 40 কোটি টাকার ক্ষতিপূরণ দিতে বলেছে ফারহান আখতার তার প্রোডাকশন হাউস, যেটা কিন্তু রণবীর সিং দিতে মানা করে দিয়েছে। তারপর থেকেই শুরু হয়েছে নতুন ঝামেলা, নতুন লড়াই, নতুন দ্বন্দ্ব, ফারহান আখতার ভার্সেস রণবীর সিং। এবং এটাকে নিয়ে কয়েকদিন ধরেই বেশ সোশ্যাল মিডিয়াতে ভালো কথা হচ্ছে। তো আমি এখনো পর্যন্ত ভিডিও বানাইনি, কারণ আমি দেখছিলাম যে আরও কতটা কি যায় এই টপিকটা। তো ফাইনালি আমি আজকে মোটামুটি কালকে পর্যন্ত পুরোটাই বলতে গেলে সবটাই খবর উঠে এসছে যে এই ব্যাপার এর তরফ থেকে দুজনের তরফ থেকেই এসে গেছে। তো যার কারণেই কিন্তু আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। তো কি ব্যাপারটা ঘটেছে সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যায়। সব থেকে প্রথম কিছুদিন আগে, ঠিক 2-4 দিন আগে আমরা একটা খবর পাই যে রণবীর সিংয়ের ওপর 40 কোটি টাকার ক্ষতিপূরণের দাবি করছে এক্সেল এন্টারটেনমেন্ট, মানে ফারহান আখতারের প্রোডাকশন হাউস, বা বলা যায় ফারহান আখতার, যে 40 কোটি টাকা রণবীর সিং তাকে দিতে হবে ফারহান আখতারকে। কেন? কারণ ছবি শিডিউল সব ঠিক হয়ে গেছিলো, প্রি প্রোডাকশান চালু হয়ে গেছিলো। তারপরে রণবীর সিং সেই সিনেমাটা থেকে বেরিয়ে যাওয়ায় অনেক বড় লস খেয়েছে মেকার্সরা। ফারহান আখতারের অনেক টাকা গেছে, অনেক সময় গেছে, এবং শুটিং শিডিউল ঠিক হয়ে গেছিলো, লোকেশন ঠিক হয়ে গেছিলো, এবং প্রি প্রোডাকশান পুরো চালু হয়ে গেছিলো। তারপরে রণবীর সিংয়ের এরকম স্টেটমেন্ট এবং সে সরে দাঁড়ানোর পরে কিন্তু ফারহান আখতার, সে কিন্তু তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, অনেক টাকা লস হয়ে গেছে তার। তো তাই জন্য সে বলছে তাকে তার ক্ষতিপূরণ দিতে হবে রণবীর সিংকে। এবার রণবীর সিং কেন বেরিয়ে গেছে? রণবীর সিং এই স্ক্রিপ্টটা ডন 3-তে, মানে ডন 3-এর স্ক্রিপ্ট যতবার রণবীর সিং মানে যখন শুনেছিল, তারপর থেকে রণবীর সিং কিন্তু বারবার মেকার্সদের কাছে, মানে ফারহান আখতারকে বলেছিল যে স্ক্রিপ্টে কিন্তু চেঞ্জেস আনতে। ইয়েস, তার স্ক্রিপ্ট পছন্দ ছিল না, এটা রণবীর সিংয়ের স্টেটমেন্ট, যে তার স্ক্রিপ্ট পছন্দ হয়নি, এবং সে বারবার রিকোয়েস্ট করেছিল যে স্ক্রিপ্টটা যেন চেঞ্জ করা হয়, স্ক্রিপ্টে কিছু চেঞ্জেস আনা হয়। তো সেটা আনেনি, যার কারণে নাকি রণবীর সিং এটা থেকে ব্যাক করে গেছে। ঠিক আছে, এটা থেকে ব্যাক আউট করে গেছে, কারণ তার মতে এই স্ক্রিপ্টে দম ছিল না। এবার আমরা অনেক দিন আগে আমরা দেখি রণবীর সিং নতুন ডন হিসাবে তার চরিত্রটা আসে, সেটা টিজারও আসে, ফার্স্ট পোস্টার আসে, একটা গ্লিমস আসে, যেটা থেকে অডিয়েন্স একদম মেনে নিতে পারেনি যে রণবীর সিং এখানে শাহরুখ খানকে রিপ্লেস করেছে, এবং এটাকে নিয়ে প্রচুর ট্রোল হচ্ছিলো। তারপর থেকে শুটিং চালু হয়নি, সিনেমাটা ডিলে হচ্ছিলো, বারবার সিনেমাটা ডিলে হয়েছে। তো মাঝখানে আমরা শুনতে পেলাম যে মানে রণবীর সিং নাকি এটা থেকে বেরিয়ে গেছে, এবং তারপরে শুনলাম নাকি শাহরুখ খানের সাথে কথাবার্তা বলছে মেকার্সরা, ঋত্বিকের সাথে কথাবার্তা বলছে। তো এইসবগুলো শুনেছিলাম। তো এখন যে গল্পটা, এই যে 40 কোটি টাকার যে ক্ষতিপূরণের যে দাবিটা, তো রণবীর সিংয়ের মতে, মানে ফারহান আখতার তো এটা বলছে যে তার শুটিং শিডিউল সব ঠিক হয়ে গেছিলো, লোকেশন দেখা হয়ে গেছিলো, প্রি প্রোডাকশন অলরেডি চালু, এত টাকা অলরেডি খরচা হয়ে গেছে, তো যার কারণে সে লস খেয়েছে। বাট উল্টো দিকে রণবীর সিংয়ের বক্তব্য হচ্ছে যে সে এর আগে বাইজু বাওড়া যে সিনেমাটা, যেটা আমাদের সঞ্জয় লীলা ভানসালির সিনেমা, যেটা রণবীর সিংকে নিয়ে করার কথা ছিল, তো সেই সিনেমাটার জন্য কিন্তু সে 1 বছর ধরে মানে ট্রেনিং নিচ্ছিল। ইয়েস, 1 বছর ধরে সে কিন্তু নিজেকে রেডি করেছিল, সেটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন হোক বা সেটা ওয়ার্কশপ হোক, যাই হোক, সে এই বাইজু বাওড়ার জন্য কিন্তু কোনো বাকি আদার্স যে প্রজেক্টগুলো, সে কিন্তু কোনো প্রজেক্টকে হ্যাঁ বলেনি, বিকজ অফ এই সিনেমাটা সঞ্জয় লীলা ভানসালির সিনেমা, এবং সেটা খুব হেভিভাবে তাকে নিজেকে সেইভাবে মানে প্রেজেন্ট করতে হবে রণবীর সিং, যার কারণে সে নিজেকে অনেকটা তৈরি করেছিল 1 বছর ধরে। তারপরে সে জানতে পারে যে বাইজু বাওড়াতে কিন্তু থাকবে না, মানে আমাদের রণবীর সিং থাকবে না, তার জায়গায় অন্য অন্য একজন অ্যাক্টর থাকবে, এবং সেখান থেকে রণবীর কাপুরের নাম উঠে আসে। ঠিক আছে, এবার যার কারণে সে থেকে বেরিয়ে আসে, এবং তারপরে সে ধুরন্ধর পরে হিট হয়। এবার রণবীর সিংয়ের বক্তব্য হচ্ছে যে যখন বাইজু বাওড়ার মতো সিনেমা, সে যখন 1 বছর ট্রেনিং নিয়েছিল সেটার জন্য, তারপরে সেটা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, তো সে তো কোনোভাবে এইটার থেকে ক্ষতিপূরণ চায়নি, মানে মেকার্সদের কাছ থেকে ক্ষতিপূরণ সে চায়নি, বা মেকার্সরা তাকে তো কোনো ক্ষতিপূরণ দেয়নি যে তুমি 1 বছর ধরে এত কিছু করেছো, তোমার এত খরচা হয়েছে, সেটা বডি ট্রান্সফরমেশন হোক বা সেটা যাই হোক, ডায়েট কন্ট্রোল হোক, বা একটা অ্যাক্টারের যা একটা পোটেনশিয়াল, মানে একটা ক্যারেক্টারের যে ডিমান্ড থাকে, সেটাকে পূরণ করতে গেলে যে ট্রেনিং নিতে হয়, যে ওয়ার্কশপ করতে হয়, যে প্র্যাকটিস করতে হয়, তো সেইগুলোর জন্য কিন্তু খরচা প্রথমে মানে ইনিশিয়াল লেভেলে কিন্তু মানে নিজেরাই করে, তারপরে পেমেন্টের সাথে তার অ্যাডজাস্ট হয়ে যায়। ঠিক আছে, তো সেটা যখন সে করেছিল, তার বক্তব্য যে তখন কিন্তু বাইজু বাওড়ার টিম বা
ইন্ডাস্ট্রিতে কখনোই কোনো অ্যাক্টার ব্যাক আউট করে গেলে তাকে ক্ষতিপূরণ দিতে হয় না। আবার ঠিক সেম যদি মানে তাকে ব্যাক আউট করিয়ে দেওয়া হয়, মানে অ্যাক্টারকে যদি রিপ্লেস করে দেওয়া হয় সব কিছু রেডি থাকার পরেও, তো তার জন্য কিন্তু মানে কোনো ক্ষতিপূরণ অ্যাক্টারকেও দেয় না মেকার্সরা। তো সে এই উদাহরণটা টেনে এনে এটাই বলার চেষ্টা করেছে যে যদি এটা, হ্যাঁ আরেকটা কথা, প্রথম ওই পয়েন্টটা বলি। তো একটা কথা তো সে এটা বলেছে যে বাইজু বাওড়ার জন্য সে যখন ট্রেনিং নিয়েছিল, এত কিছু করেছিল, এত মেহনত করেছিল, তারপরেও কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়, তাও তাকে কিন্তু কোনো রকম কোনো ফিস বা তার যেই মেহনত সেই মেহনতের কিন্তু কোনো দাম দেওয়া হয়নি, আর সেও চায়নি। এবার আরেকটা উদাহরণ সে দিয়েছে যে শাহরুখ খান এসআরকে যখন তাকে নিয়ে ডন থ্রির যে গুজবটা উঠলো বা ডন থ্রির যে কথাটা উঠলো, এটা গুজব না কিন্তু, এটা কিন্তু কথাবার্তা হয়েছে শাহরুখ খানের সাথে, বাট শাহরুখ খান সেটা কিন্তু না করে দিয়েছে। তো শাহরুখ খান সে রণবীর সিংয়ের মতে যে শাহরুখ যদি হ্যাঁ বলে দিত এই কাজটায়, এই ডন থ্রিতে, তাহলে কি মানে রণবীর সিং সে যে এতে ছিল তাকে তাহলে কি ক্ষতিপূরণ দিত মেকার্সরা, মানে তাকে রিপ্লেস করে দিত যদি সে হয়তো ডন থ্রির জন্য অন্য কোনো প্রজেক্ট হ্যাঁ বলেনি, এরকম হতেই পারে। তো সে যদি তাকে বার করে দেওয়া হতো, যদি শাহরুখ খান হ্যাঁ বলে দিত, কারণ এশারকে হ্যাঁ বলে দেওয়া মানে সেখানে কথা শেষ, তো তাহলে কি তাকেও রণবীর সিংকে কি ফারহান আখতার এরকম ক্ষতিপূরণ দিচ্ছে, 40 কোটি না হলেও 10 কোটি 15 কোটি কি 1 কোটি যাই অ্যামাউন্ট হোক, সেই ক্ষতিপূরণটাকে সে দিত? সে এই কোশ্চেনটাও করেছে, ঠিক আছে। এবং ফারহান আখতার তার মতে যে মানে এইগুলো তো মানে রণবীর সিং না বলে দিয়েছে, এবং তার সাথে এইগুলো উদাহরণ দিয়েছে, যে এই বাইজু বাওড়ার উদাহরণ বা এই এসআরকের উদাহরণ। তো সে বলেছে যে ইন্ডাস্ট্রিতে কখনোই এটা হয় না যে একজন অ্যাক্টার সে যদি বেরিয়ে যায় কোনো কাজ থেকে, তার জন্য তার ক্ষতিপূরণ তাকে দিতে হবে। সে যে রেমুনারেশনটা নিয়েছিল, যে ফিসটা নিয়েছিল, সেটা সে ব্যাক করে দেয়, এছাড়া কিন্তু কোনো এক্সট্রা কোনো মানি দেয় না। বাট ফারহান আখতারের টিম তারা মানে রণবীর সিংয়ের ওপর এরকম একটা চাপিয়েছে, কোর্টে কেসও করেছে, ঠিক আছে। শুনছি যেরকম যে কোর্টে কেস টেস সব হয়েছে, এবং মানে তাকে ক্ষতিপূরণ দিতে হবে, একটা এরকম কোর্টে একটা লড়াইও চলছে। তো দেখা যাক সেগুলো কি হয়। তো রণবীর সিং যে জিনিসটা করেছে সেটা ঠিক না ভুল, সেটা আমি বলবো না, সেটা আপনারা বলবেন যে এইটা সে কি ঠিক করেছে। এবং আমি একটা কথা বলবো যে একটা অ্যাক্টার যদি সে মনে করে যে তার স্ক্রিপ্ট পছন্দ হচ্ছে না, স্ক্রিপ্টে বারবার চেঞ্জেস মানে বলার পরেও স্ক্রিপ্টে চেঞ্জেস করছে না, তখন কিন্তু সে সেটা থেকে ব্যাক আউট করে যেতে পারে। ক্ষতিপূরণ কখন দেবে? যদি সে 15 কোটি টাকা নিয়ে বা 20 কোটি টাকা নিয়ে সেই টাকাটা যদি না সে দেয় আবার মেকার্সদের, তাহলে সেখানে তাকে ক্ষতিপূরণ দিতে হবে বা তার উপরে একটা ইন্টারেস্ট করতে পারে। বাট এই যে আমি একটা স্ক্রিপ্ট শুনেছি, ঠিক আছে, ফটোশ্যুট হয়ে গেছে, এই হয়ে গেছে, বাট আমি আপনাকে বলেছি যে স্ক্রিপ্টে কিছু চেঞ্জেস আনতে, আপনি বলেছেন যে হ্যাঁ হ্যাঁ চেঞ্জেস আনবো, বাট তারপরে যখন আস্তে আস্তে দিন এগোচ্ছে, আপনি যখন চেঞ্জেস আনছেন না, যখন আমি বুঝতে পারছি যে আপনার মতলবটা অন্য, তখন কিন্তু আমি সেই সিনেমাটা থেকে ব্যাক আউট করে যাবো। এটা একটা নর্মালি ব্যাপার। মানে আমরা সচরাচর আপনারা শুনবেন যে আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর বা এখানে আমাদের সাউথের যতগুলো হিরো হয়, তারা যখন প্রথম স্ক্রিপ্টটা শোনে, রজনীকান্ত যেরকম হোক, তারা কিন্তু সেটার উপরে চেঞ্জেস করে আনতে বলে। থালাপতি বিজয় এই যে এইচ বিনোদের সিনেমাটা করছে, এই সিনেমাটা কিন্তু অনেক দিন ধরে মানে রিওয়ার্ক করে স্ক্রিপ্টের ওপর, তারপরে কিন্তু এই সিনেমাটা হচ্ছে। তো মানে অ্যাক্টার যখন স্যাটিসফাই নয়, সে ব্যাক আউট করতেই পারে। এবং শুটিং শিডিউল বা এই যে আমি যদি বলি যে এই মানে লোকেশন রেকি, এইসব যে ব্যাপার, তো এইগুলো তো আগে সেই হিসাবেই এগ্রিমেন্ট করা হবে, মানে সেই হিসাবে যখন শুটিং লোকেশনটা তখনই চালু হবে যখন আপনি দেখছেন অ্যাক্টারের সাথে আপনার হচ্ছে না, তখন তাহলে আপনি সেটা আগে বাড়াবেন কেন? আমার কাছে এটাও কথা যে যখন ফারহান আখতার দেখলো যে রণবীর সিং এটা থেকে সরে যাবে বা তার চিন্তাভাবনা এরকম, বা তার সাথে এমন নয় যে একটাই মিটিং হয়েছে তারপরেই সব কথা হয়ে গেছে, সিনেমা হবে, কোনো এগ্রিমেন্ট হয়নি, এরকম তো নয়, নিশ্চয়ই তার সাথে অনেকবার মিটিং হয়েছে, বাট সেই মিটিংয়ের কোনো কারণে সেটার কোনো ফল আসানোর পাওয়া যায়নি, যার কারণে সে এই সিনেমাটা থেকে বেরিয়ে গেছে। তো সেটা হতেই পারে, মানে আপনি যদি অ্যাক্টরকে স্যাটিসফাইড না করেন, তাহলে সে সেটা থেকে বেরিয়ে যেতেই পারে। এবং সে আপনিও তো বাচ্চা নন বা সেও তো বাচ্চা নয় যে একটা মিটিংয়ের পরেই সব ঠিক হয়ে গেছে, আপনি লোকেশন দেখে ফেলেছেন, প্রি প্রোডাকশন হয়ে গেছে, তারপরেও মানে সে বেরিয়ে গেল, এরকম এরকম কেউ করে না যে একটা প্রি প্রোডাকশন চালু হয়ে গেল বা একটা শুটিং শিডিউল অলরেডি সেট হয়ে গেছে, তারপরে অ্যাক্টর বেরিয়ে যাচ্ছে। সেটা কখনই হয় যখন কোনো বাই চান্স সে দেখতে পাচ্ছে যে তার সাথে কোনো ভুল কিছু করা হচ্ছে, তখন সেটা হতে পারে। এরকম না যে মানে আমি হঠাৎ করে আমার সব ঠিক আছে, আমি বলে দিলাম যে আমি শুটিং করব না, এরকম কিন্তু না, ঠিক আছে। মানে এইরকম সচরাচর এখন হয় না, সেটা কখনই হয় তার পেছনে একটা কোনো কারণ থাকে, সেটা ক্রিয়েটিভ ডিফারেন্সের কারণে হোক বা সেটা অন্য কোনো তর্ক নিয়ে হোক, সেটা হতেই পারে। বাট সেটা কিন্তু মানে কি বলবো, এটা মানে যদি এটা হতো যে হ্যাঁ অলরেডি শুটিং লোকেশন চালু হয়ে গেছে তারপরে এটা হচ্ছে, সেখানে ব্যাপার আলাদা ছিল। তো অ্যাকচুয়ালিতে কি হয়েছে সেটা কিন্তু সত্যি বলছি কেউ জানে না, জাস্ট মিডিয়া রিপোর্ট এগুলো উঠে আসছে যে রণবীর সিং এই বলেছে, ফারহান আখতার এই বলেছে, বাট অ্যাকচুয়ালিতে কি হয়েছে সেটা কিন্তু রণবীর সিং এবং ফারহান আখতার তারা দুজনেই জানে। তো আমার মনে হয়
যে এই ব্যাপারটা যেটা হচ্ছে যে ফারহান আখতার তার উপরে 40 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেছে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালিতে আগে কি সেটাকে রিসার্চ করে মানে ভালো করে করে দেখা, তারপরে হয়তো এটার উপরে কোনো একটা রায় দেওয়া যাবে, ভার্ডিক্ট দেওয়া যাবে। বা এইদিকে রণবীর সিং যে যুক্তিগুলো দিচ্ছে সেগুলোও কিন্তু খুব মানে ঠিক, যে সে কিন্তু ভুল কিছু দিচ্ছে না যদি এসআরকে হ্যাঁ বলে দিত। এবং এসআরকের কাছে ফারহান আখতার গিয়েছিলই বা কেন? যদি রণবীর সিং সে আগে থেকেই না বলে দেয় তাহলে মানে সে তো শুটিং শিডিউল দেখার কথা নয়, শুটিং বা আমাদের মানে লোকেশন দেখার কথা নয়, ঠিক আছে, প্রি প্রোডাকশন চালু হওয়ার কথা নয়। তো সে নিশ্চয়ই মানে আগে থেকে সে জানতো যে মানে রণবীর সিং এটা করবে না বা সে ব্যাক আউট করবে, তার কারণেই তো সে মানে এসআরকের কাছে গিয়েছিল। এরকম তো না যে রণবীর সিং মানে মানে সে জানতো না যে রণবীর সিং এই সিনেমাটা, মানে সে অলরেডি জানতো যে রণবীর সিং এটা করবে না, তারপরেও সে প্রি প্রোডাকশন চালু করে দিয়েছে, তারপরে সে এসআরকে খুঁজছে, এরকম তো নয়। তার তো আমার মনে হচ্ছে ফারহান আখতারের তো মনে এটা চলছিল যখন সে দেখেছে যে এত ট্রোল হচ্ছে রণবীরকে নিয়ে, যে ডন থ্রিতে এবং ডন থ্রিতে এসআরকে ছাড়া কাউকে নেওয়াটা খুব রিস্কি হয়ে যাবে। তো সে নিশ্চয়ই বুঝেছে এই ব্যাপারটা, তার কারণেই কিন্তু সে এসআরকের কাছে গেছে। এবং হয়তো মেবি এটা হতে পারে যে রণবীর সিং সে বুঝতে পেরেছে যে মানে তাকে হয়তো রিপ্লেস করে দেওয়া হবে, বা এসআরকের সাথে যখন কথাবার্তা হয়েছে এই খবরটা হয়তো রণবীর সিংয়ের কাছে গেছে, যার কারণে সে হয়তো রাগেতে আরও এই ফিল্মটাকে ছেড়ে দিয়েছে, যে তাকে বার করে দেওয়া যখন হবে তার থেকে বেটার সে নিজেই এই ফিল্মটা থেকে বেরিয়ে যাক। এবং যেহেতু স্ক্রিপ্টে চেঞ্জেস আনেনি রণবীর সিং, সে এটা একটা হতেও পারে যে একটা বাহানা দিচ্ছে, হয়তো সে এটাও হতে পারে যে ফারহান আখতার লুকিয়ে লুকিয়ে এসআরকের সাথে এটা করার চেষ্টা করছিল, ডিল ক্র্যাকটা করার চেষ্টা করছিল, সে যেন কোনোভাবে এই ফিল্মটাতে অনবোর্ড হয়। বাট এসআরকে হয়নি, এই খবরটা হয়তো রণবীর সিংয়ের কাছে গেছে, যার কারণে সে খুব কষ্ট পেয়েছে এবং সে হয়তো কোনোভাবে এটাকে ব্যাক আউট করে গেছে, এবং সে বলছে যে স্ক্রিপ্টটা তার পছন্দ হয়নি। তো অ্যাকচুয়ালিতে কার আমার মনে হচ্ছে এটা পুরোপুরি ফারহান আখতারেরই দোষ, কারণ তারই এটা চালাকি। সে হয়তো এই ট্রোলিংটা দেখেছে যে রণবীর সিংকে কোনোভাবে ডন থ্রিতে ফ্যান্সরা মেনে নিতে পারছে না, এসআরকে ফ্যান্স বা নর্মাল ফ্যান্স, যার কারণে সে কিন্তু এই খেলাটা খেলতে গেছে। উল্টো দিকে ঋত্বিকের কাছেও নাকি সে গিয়েছিল, বাট ঋত্বিক এটাকে করতে রাজি হয়নি, এরকমও রিপোর্ট আমাদের কাছে আছে যে ঋত্বিকের কাছেও সে কিন্তু প্রথমে গিয়েছিল, তারপরে ঋত্বিক না বলায় সে আবার এসআরকের কাছে গেছে। তো এরকম বারবার মিডিয়া রিপোর্ট উঠে এসেছিল। তো অ্যাকচুয়ালিতে রণবীর সিং আমার মনে হয় যে সে এতটা বোকা নয় যে সে সব কিছু ঠিক হয়ে যাবে, সে হঠাৎ করে বলবে যে আমি সিনেমা করবো না, এরকম না। কারণ এরকম আমরা এর আগে শুনিনি, এরকম হয়, অনেক ক্রিয়েটিভ ডিফারেন্সের কারণে এরকম ফিল্ম থেকে সরে যায়। বাট সেটা কিন্তু মানে সে তার রেমুনারেশন দিয়ে দেয়, সব কিছু শর্ট। যেমন কার্তিক আরিয়ানের কথা যদি বলি, কার্তিক আরিয়ানের তু মেরি মেয়ে, তার এই সিনেমাটা চলেনি, কারণ জোহার সে নিজে থেকে তাকে কারণ জোহারকে 15 কোটি টাকা দেয়, বিকজ কারণ জোহারের প্রচুর বড় লস হয়েছে। তো সেই রকম সিচুয়েশনে বলিউড এখন আছে, তো সেখানে একটা অ্যাক্টার সব কিছু ঠিক হয়ে যাবে, সব হয়ে যাবে, তারপর এবং এটাও যদি হয়, আমি মানছি যে রণবীর সিং ইচ্ছা করে করছে, তাহলে ফারহান আখতারকে যখন স্ক্রিপ্টে চেঞ্জেস করতে বলেছিল তখন সে স্ক্রিপ্টে চেঞ্জেস কেন করেনি, এবং এটা নিয়ে সে পুরোপুরি ভালোভাবে একটা মিটিং কেন করেনি, যে যদি স্ক্রিপ্টে বাই চান্স স্যাটিসফাই না হয় রণবীর সিং, সে হয়তো এটা থেকে ব্যাক আউট করে যেতে পারে। তো মানে অনেক কিছু ব্যাপার আছে, শুধু দুজনের লড়াই কন্ট্রোভার্সিটাই আমরা দেখছি, কিন্তু এর ভেতরে অনেক কিছু ব্যাপার আছে। এবং রিসেন্টলি আমরা দেখেছি যে দীপিকা পাডুকোন তাকে কালকি থেকে বের করে দেওয়া হলো, কারণ সেই 8 ঘন্টার এই যে ব্যাপারটাকে নিয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গাস তার যে চব্বটা হয়েছিল, সেই কারণে কালকের টিম থেকেও তাকে করে দেওয়া হয়। তো এটা মানে রণবীর সিং এবং দীপিকা পাডুকোনকে নিয়ে এমনিতেই অনেক কথাবার্তা আমরা শুনতে পারি যে তারা 3-4টে করে ভ্যান ডিমান্ড করে, তার মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের জন্য ভ্যান লাগে। তো এইসব রিপোর্টগুলো বারবার উঠেই আসতে থাকে, বাট এইটা অ্যাকচুয়ালিতে কী হয়েছিল সেটা আমরা এখন শিওর জানি না, ঠিক আছে, এটা তো পরবর্তীকালে আমরা এর পুরো ক্ল্যারিফিকেশন পাবো। বাট এখন যেরকম রণবীর সিংয়ের তরফ থেকে উঠে আসছে যে সে স্ক্রিপ্টে সন্তুষ্ট ছিল না, যার কারণে সে বেরিয়ে এসছে, এবং মানে তাকে সে বারবার স্ক্রিপ্ট চেঞ্জ করতে বলে, এবং সে নাকি মানে এটাও খবর পেয়েছে মানে অজানা তথ্যে যে সে এসআরকের কাছে গিয়েছিল ফারহান আখতার, যার কারণে সে নাকি আরও এটাকে মানে করেছে, মানে তার খারাপ লেগেছে, যার কারণে সে আরও ব্যাকআউট হয়ে গেছে। তো 2-3টে কারণ আছে যার কারণে সে এটা থেকে বেরিয়ে গেছে, বাট অরিজিনাল যে কারণটা সেটা স্ক্রিপ্ট মানে চয়েসিংয়েরই বেশ কথা উঠে আসে যে স্ক্রিপ্টে সন্তুষ্ট ছিলেন না রণবীর সিং। এবং ফারহান আখতারের বক্তব্য যে সব কিছু ঠিক হওয়ার পরে, শুটিং শিডিউল রেডি হওয়ার পরে, লোকেশন রেডি হওয়ার পরে, প্রি প্রোডাকশন অলরেডি চালু হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে, তারপরে রণবীর সিং হঠাৎ করে নাকি এটা থেকে বেরিয়ে যায়। তো এই হচ্ছে দুজনের লড়াই, এই হচ্ছে দুজনের দ্বন্দ্ব। তো অ্যাকচুয়ালিতে কে ঠিক কে ভুল সেটা হয়তো মানে আরও পরবর্তীকালে হয়তো কখনো আমরা জানতে পারবো। বাট এখনও পর্যন্ত এরকমই একটা কী বলবো, একটা হয়ে আছে, একটা ওই যে বলে না একটা সিনারিও একটা হয়ে আছে। রণবীর সিংয়ের এটা বক্তব্য, ফারহান আখতার এটা। এবং ফারহান আখতার এই সিনেমাটা নিয়ে তার এমনিতেই অনেকটা হচ্ছে, সে অনেক দিন ধরে এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছে যে ডন 3 আসছে, বাট কোনোভাবে সে বানাতে পারছে না। নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে কিন্তু এটা হয় না, ঠিক আছে। ফারহান আখতারের যথেষ্ট দোষ আছে, এবং ফারহান আখতার তার বাপের মতো মাঝে মাঝে একটু দেখি মানে একটু বেশি ভুলভাল কথাবার্তা বলে ফেলে, ঠিক আছে, যেগুলো তার ঠিক নয়।
তো আমার মনে হয় ফারহান আক্তারের কথা বলা বা মানুষের সাথে ব্যবহার করাটা একটু ঠিক করতে হবে। এবং রণবীর সিং মানে সে এরকম হয়তো হবে না যে সে হঠাৎ করে বেরিয়ে যাবে কোনো সিনেমা থেকে, বাইজু বাওড়াতে তাকে বার করে দিয়েছিল বলে সে যে বেরিয়ে যাবে এরকম কোনো না। মেবি তার কোনো রিজন ছিল এবং ফারহান আক্তারের সাথে কোনো ব্যাপার ছিল যার কারণে সে এটা থেকে নিজেই ভেবেছে যে আমি নিজে থেকেই যদি ব্যাক আউট করে যাই তাহলে আমার মানটা থাকবে, নাহলে যদি এসআরকে কোনোভাবে ইনসাইডের মানে ভেতর থেকে এরা যদি করে নেয় তাহলে তখন যদি আমাকে বাদ দিয়ে দেয় তখন কিন্তু আরও আমার নাম খারাপ হবে। আমার মনে হচ্ছে যতটা কারণ যে ফারহান আক্তার কোনোভাবে এসআরকে আনার চেষ্টা করছিল, যেটা রণবীর সিং মেবি জানতে পেরে গেছে, তার কারণেই ঘটনাটা ঘটেছে আমার যতটা মনে হচ্ছে। তো এখন রণবীর সিংয়ের ওপর 40 কোটি টাকার ক্ষতিপূরণের করেছে এখানে ফারহান আক্তারের প্রোডাকশন হাউস, তারা কোর্টে গেছে এবং কোর্টে করেছে এবং রণবীর সিং সেও দিতে না করেছে, তার তরফ থেকেও লড়াই হচ্ছে। তো দুজনের লড়াই হচ্ছে, এই ছিল কন্ট্রোভার্সি, এই ছিল ব্যাপার। তো এই ব্যাপারে আপনাদের কি কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখুন ইন্ডাস্ট্রিতে সব কিছুই হয়, সব কিছুই আমরা জাস্ট মিডিয়া রিপোর্ট থেকেই বুঝতে পারি, কোনো কিছু তো লাইভ চোখে দেখি না। তো শুধু আমরা এই কন্ট্রোভার্সির ব্যাপারটাকেই বলতে পারি, এটা অ্যাকচুয়ালিতে কী দোষ কী না কারণ সেটা হয়তো খুব রেয়ার বাইরে আসে এবং সেটা খুব অনেকদিন পর, ঠিক আছে, যেমন কিছু কিছু কেস অনেকদিন পর বাইরে চলে আসে, তো দেখা যাক এটার আদৌ মানে কখন বাইরে আসে। তো এখনো পর্যন্ত এই হচ্ছে ব্যাপার রণবীর সিং ভার্সেস ফারহান আক্তার, এবং ফারহান আক্তারের ডন 3 মেবি সেলফ হয়ে যাবে, এখন হবে না। এবার দেখা যাক কে এটাকে হ্যাঁ বলে, ঋত্বিক না বলেছে, এসআরকে না বলেছে, রণবীর সিং তো বেরিয়েই গেল, তো এখন মাঝপথে সিনেমাটা আটকে পড়ে আছে, সেলফ হয়ে যাচ্ছে। তো দেখা যাক পরবর্তীকালে ডন 3 কে করে। এবং এই উল্টো দিকে আমরা ধুমফোড় নিয়েও ব্যাপার শুনছি যে ধুমফোড়ের 9টা স্ক্রিপ্ট আদিত্য চোপড়ার পছন্দ হয়নি, ধুমফোড়ও এখন আটকে আছে, ধুমফোড়ও কতদিনের একটা ফ্র্যাঞ্চাইজ, এদিকে ক্রিস 4 বাজেটের ইস্যু যার কারণে মানে সিনেমাটা এগোচ্ছে না। তো মানে বলিউড ইন্ডাস্ট্রি এই মুহূর্তে অবস্থা খুবই খারাপ, সত্যিই বোঝা যাচ্ছে। এবং আপনাদের কি বক্তব্য এই কন্ট্রোভার্সিটার ওপর অবশ্যই লিখে জানাবেন। এই কারণগুলো রণবীর সিং বলেছে যেগুলো আমি বললাম, এবং এই কারণগুলো ফারহান আক্তার বলেছে, ঠিক আছে। ফারহান আক্তারের একটা দুটোই কারণ যে রণবীর সিং সব কিছু জেনে শুনেও হ্যাঁ বলে দিয়েও সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে সে বেরিয়ে কেন গেল, যার কারণে তার অনেক লস হয়েছে এবং সেই লসটা সে চাইছে রিকভার করতে চাইছে রণবীর সিংয়ের কাছ থেকে, এবং রণবীর সিং না বলে দিয়েছে তার কিছু কারণ, এবং প্রপার যে কী হচ্ছে সেটা কিন্তু এখনও উঠে আছে। আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন, এই ভিডিওটা ভালো লাগে থাকলে, এই কন্ট্রোভার্সির ব্যাপারটা আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এরকম আরও কন্ট্রোভার্সি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সিনেমা জগৎ জুড়ে যত যাবতীয় আপডেটস এবং মুভি রিভিউ সব আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।